একটি করিডোর যেটা দিয়ে যাওয়া যাবে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চায়নাতে। এই করিডোর কি বদলে দিবে পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতি? রোহিঙ্গারা কি অবশেষে ফিরতে পারবেন নিজ দেশে, নাকি এই করিডোর বাংলাদেশকে টেনে নেবে নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে? চীন কি চায়, আর ভারত কি ভাবছে? আমেরিকার অবস্থান কি হবে? আমি শারমিন সুলতানা এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের আলোচনায়। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও দৈনিক ইনকিলাবের সহ সম্পাদক মেহেদী হাসান পলাশ। স্বাগত জানাচ্ছি মেহেদী হাসান পলাশ আপনাকে আজকের আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমত একটু আমার ডেজিগনেশনটা একটু সহকারী সম্পাদক, নট সহ সম্পাদক। জি, সহকারী সম্পাদক। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো জানেন এখন যে চীনের যে আমাদের যে প্রস্তাবটা করেছে করিডোর নিয়ে, আজকে আপনাকে সেটা নিয়েই আমরা জানতে চাইবো। আপনি এই সম্পর্কে অনেক ভালো জানেন। আমি প্রথমেই যদি আপনার কাছে জানতে চাই, চীন কেন এখন বাংলাদেশ মিয়ানমার যে অর্থনৈতিক করিডোরের বিষয়টি আবার সামনে আসছে, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে আপনার এই আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য, এবং যারা দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। দেখেন, এটা একটা বেশ বড় আলোচনা। আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে পয়েন্ট টু পয়েন্ট যাওয়ার জন্য। বাংলাদেশের সবচাইতে যে ইম্পর্টেন্স বিশ্বব্যাপী, সেটার প্রধান বিষয়টা কিন্তু আসলে তার জিওপলিটিক্যাল পজিশন। হ্যাঁ, এই যে জিওপলিটিক্যাল পজিশনের কারণে কিন্তু বাংলাদেশ বিশ্বে মানে রাজনীতিতে একটা গুরুত্ব বহন করে। এবং আপনি চায়না, আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক পরাশক্তি। তো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক পরাশক্তি হলেও চায়নার একটা সীমাবদ্ধতা আছে যে তার সরাসরি সে বে অফ বেঙ্গলে মানে ইন্ডিয়ান ওশানে এবং আটলান্টিক ওশানে ইউরোপে সরাসরি যেতে পারে না। এইখান দিয়ে যেতে গেলে এই অর্থাৎ ভারত মহাসাগরে বা ইউরোপে মধ্যপ্রাচ্যে তার ব্যবসা বাণিজ্য করতে গেলে তাকে মূলত মালাক্কা স্ট্রেইট নামে একটা স্ট্রেইট বা সমুদ্র বাণিজ্য বলে মেরিটাইম চোক পয়েন্ট, এর ভিতর দিয়ে তাকে আসতে হয়। বিশ্বে এরকম অনেক মেরিটাইম চোক পয়েন্ট আছে। এই যে আমরা হরমুজ প্রণালীর কথা বলছি, বসফরাস প্রণালীর কথা বলি, সুয়েজ খাল, পানামা খাল, এগুলোর কথা বলি, এগুলো সবই মেরিটাইম চোক পয়েন্ট। বাট বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ মেরিটাইম চোক পয়েন্ট হলো মালাক্কা স্ট্রেইট, যেটা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থিত। এবং এর সবচেয়ে সংকীর্ণ যে জায়গাটি, সেটা অনলি 2.8 কিলোমিটার প্রশস্ত। তো এই মালাক্কার মানে যে স্ট্রেইট, যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট বলছি, মেরিটাইম চোক পয়েন্ট, এই চোক পয়েন্টের গুরুত্ব এই কারণে যে বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের 30% এই চোক পয়েন্ট দিয়ে হয়ে থাকে, এবং চাইনিজ সমুদ্র বাণিজ্যের 80% এই মেরিটাইম চোক পয়েন্টের উপরে নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন আগে থেকে এই চোক পয়েন্টের খুব কাছাকাছি ফিলিপাইনে আমেরিকান ঘাঁটি ছিল। ফলে এই যে মানে বিশ্বে যে মানে ইউনিপোলার বিশ্ব থেকে মাল্টিপোলার হয়ে যাওয়ার যে একটা প্রতিযোগিতা, বা আমেরিকার প্রাধান্য থেকে মানে চাইনিজ আর্থিক প্রাধান্য, এই যে প্রতিযোগিতার জায়গায় চায়না একসময়ই থ্রেট ফিল করতো যদি কোনোদিন আমেরিকা এটা বন্ধ করে দেয়, মানে এই ধরনের তাদের ভিতরে অর্থনৈতিক যুদ্ধ বা সামরিক যুদ্ধ শুরু হয়, এবং হরমুজে যেটা হয়েছিল আর কি, এই ধরনের অবরোধের মধ্যে পড়ে, তাহলে চায়না মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। 2003 সালে চাইনিজ প্রেসিডেন্ট ছিলেন হু জিনতাও প্রথম এটাকে মানে অফিসিয়ালি অ্যাড্রেস করলেন। তার ভাষায় ছিল কোট আনকোট মালাক্কা ডাইলেমা। এই মালাক্কা ডাইলেমাটাকে তিনি অ্যাড্রেস করেন, এবং এরপর থেকেই চায়না কিন্তু দীর্ঘদিন ধরে এই মানে মানে মালাক্কা ডাইলেমার সীমাবদ্ধতা উত্তরণের জন্য তারা নানা ধরনের কাজ করেছে। তার মধ্যে তাদের প্রথম প্রস্তাব ছিল আমাদের সোনাদিয়া দ্বীপে একটা ডিপ সি পোর্ট তৈরি করা, সোনাদিয়া দ্বীপ থেকে মানে মিয়ানমারের ভিতর দিয়ে আপনার মানে সাউথ চায়নাতে নিয়ে যাওয়া, কুনমিং বা ইউনান যেটা ওখানে নিয়ে যাওয়া। তো সেই জায়গাতে চায়না আমরা এটা আমাদের মানে এটা আমাদেরকে মানে সিঙ্গাপুর যেভাবে একটা বন্দর দিয়ে একেবারে মানে বিশ্বের মানে অন্যতম অর্থনৈতিক মানে সমৃদ্ধশালী জাতিতে পরিণত হয়ে গেছে, আমরা যদি সেটা দিতে পারতাম আমরা কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে পারতাম। কিন্তু তখন ভারত
এবং মার্কিন চাপে বাংলাদেশের সরকার পরবর্তী কোনো সরকারই দিতে পারে নাই। ফলে চায়নার বিকল্প চিন্তা করেছে। বিকল্প চিন্তার জন্য সে পাকিস্তানের গোয়াদরে আরেকটা ডিপ সি পোর্ট করেছে এবং সেখান থেকে সেটার নাম দিয়েছে সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এবং একই সাথে সে মিয়ানমারে 2টা ডিপ সি পোর্ট করেছে, একটা ক্যাকফিউতে আমাদের এই যে পার্শ্ববর্তী রাখাইনের পাশে, আর একটা ইয়াঙ্গনে। হ্যাঁ, এই 2টা ডিপ সি পোর্ট আবার মান্দালয়ে গেছে, এক জায়গায় মিলিত হয়ে এক পয়েন্টে। সেখান থেকে মাল্টিমোডাল প্রজেক্ট হিসেবে রোডওয়ে, রেলওয়ে অ্যান্ড রিভারওয়ে ওইটা ওখান থেকে মানে চায়নাতে গিয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হলো এই যে টোটাল যে কার্যক্রমটা, এটা সমুদ্র বাণিজ্যে চায়না বলে সিল্ক রুট, আর বৈশ্বিক বাণিজ্য অর্থাৎ সড়ক বাণিজ্যে যেটাকে বলে বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আগে বলতো ওআরআই অর্থাৎ ওয়ান বেল্ট ওয়ান রোড, পরবর্তীতে এটা কারেকশন করে তারা বললো বিআরআই। তো এই বিআরআই যে প্রজেক্টটা আমরা দেখতে পেলাম, এবং এই প্রজেক্টের একটা অংশ কিন্তু আবার ইরানেও আমরা দেখেছি। হ্যাঁ, ইরান দিয়েও তারা একটা কানেক্ট করেছে এই সীমাবদ্ধতাটা কাটানোর জন্য। কিন্তু আমরা দেখলাম যে এই বিআরআই কে ঘিরে একটা মানে বিশ্ব একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এবং চাইনিজ যে মানে এই বিআরআই প্রজেক্ট বিশ্বের যেই যেই দেশগুলোতে আছে সেই সব দেশেই কিন্তু অস্থিরতা মানে তৈরি করা হয়েছে। আপনি মিয়ানমারের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, ইরানের দিকে তাকান। বেসিক্যালি আমি আমার একটা এখানে টক শোতে বলেছি, আমি একটা লিখাতেও লিখেছি যে ইরানে মূলত চায়না, আমেরিকা চায়নার বিরুদ্ধে লড়ছে, ইরান বলির পাঠা। তো ওই আলোচনাতে আমি যাচ্ছি না। তো সেই জায়গাতে এই যে এই অস্থিরতার কারণে আপনি দেখেন এই যে মানে গোয়াদরের যেটা, ওইখানে বালুচিস্তানে এক ধরনের অস্থিরতা এবং এক ধরনের মানে জঙ্গিবাদী কার্যক্রম চলছে, স্বাধীনতা সৃষ্টি করা হয়েছে। ফলে এই রুটটা এক ধরনের অনিশ্চিত একটা সিচুয়েশনের মধ্যে তৈরি হয়ে গেছে। একইভাবে আপনার মিয়ানমারেও কিন্তু আপনি দেখেন সেখানে গৃহযুদ্ধ চলছে, ক্যাকফিতে, রাখাইনে এবং অন্যান্য জায়গাগুলোতে। মিয়ানমারের অনলি 25% ল্যান্ডের উপরে মিয়ানমার গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আছে, বাকি সব বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলোর উপরে নিয়ন্ত্রণ। ফলে এইটাও ঠিক এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে আছে। এখন যখন এই বিশ্ব মানে ইরানের সাথে যুদ্ধ শুরু হলো ইসরায়েল এবং আমেরিকার, তো যুদ্ধ শুরু হওয়ার মধ্যে এটা আপনার 13 এপ্রিল ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জামশুদ্দিন, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার জামশুদ্দিন, তারা এক ধরনের ডিফেন্স, এটাকে কি বলবো, ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট, প্রতিরক্ষা সমঝোতা বা প্রতিরক্ষা চুক্তি তারা করেছে ইন্দোনেশিয়ার সাথে। তো এটা করার পরেই মানে আমেরিকা থেকে ইন্দোনেশিয়ার কাছে প্রস্তাব দেয়া হলো যে তুমি মালাক্কা স্ট্রেটের টোল মানে আদায় করো, যেভাবে ইরান যুদ্ধের সময় দাবি করেছিল। এবং একই সাথে সে মালাক্কা স্ট্রেটের উপরে আকাশ সুবিধা চেয়ে ইন্দোনেশিয়াকে চিঠি দিয়েছে। মানে চায়না প্রচন্ড আপত্তি করেছে, বাট এইটা মানে আগে ফিলিপাইনে থাকার ফলে যেই সমস্যাটা তার ছিল, মানে সীমাবদ্ধতা ছিল, সেটা যখন ইন্দোনেশিয়াতে চলে আসলো, ইন্দোনেশিয়াতে এখন মালাক্কা স্ট্রেটের মানে সাথেই, ফলে এটা আরো অনেক বেশি ঘনীভূত হয়ে গেল। ফলে এই যে মানে চাইনিজ সমুদ্র বাণিজ্য, এটা কিন্তু একটা ভয়াবহ হুমকির মধ্যে পড়ে গেল। এবং এরপরে আমরা দেখলাম যে এই মালাক্কা চোক পয়েন্ট, যেটা মেরিটাইম চোক পয়েন্ট, তার একটু আগে মানে ইন্ডিয়ান ওশান মানে আন্দামান ওশানের সিটে আপনার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু যুক্তরাষ্ট্র তারা তাদের যে আছে মানে তাদের যে ইন্দো প্যাসিফিক ফ্লিট যেটা, হ্যাঁ, এই ফ্লিটগুলো তারা ওখানে এক ধরনের রেস্ট নেওয়া, রিফুয়েলিং করা, এই ধরনের কিছু সুযোগ সুবিধা, সামরিক সুযোগ সুবিধা তাদের আগে থেকে ছিল। বাট এই ঘটনার পরে ইন্ডিয়া ঘোষণা করলো যে তারা $80 বিলিয়ন গ্রেট নিকোবর প্রজেক্ট তারা বাস্তবায়ন করবে। তো এই যে গ্রেট নিকোবর ইকোনমিক প্রজেক্ট, মানে এটাকে মানে নিকোবর দ্বীপকে একটা অর্থনৈতিক হাবে পরিণত করবে। বাট আমি মানে যেটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো এই যে এটা সম্ভব না। $80 বিলিয়ন হোক আর $800 বিলিয়ন হোক, এটা সম্ভব না। কি কারণে? কারণ নিকোবর থেকে ইন্ডিয়ান মেইন ল্যান্ডের যে মানে দূরত্ব, এখন এত দূরে সমস্ত পণ্য, সমস্ত ইন্ডাস্ট্রি, সমস্ত ম্যান পাওয়ার নিয়ে গিয়ে ওইখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করে যেটা ইন্ডিয়ান মেন ল্যান্ডে করা যায়, সেটা আবার অত দূরে নিয়ে গিয়ে এটা ইকোনমিক্যালি ভায়াবল না।
দ্যাট মিনস এটা আসলে যদিও তার ইকোনমিক্যাল হাবের কথা বলছে, কিন্তু এটা আসলে আরেকটা মিলিটারি বড় ধরনের বেজ ইন্ডিয়া করতে যাচ্ছে। তার মানে চায়না আসলেই এইখানে মানে ভারত মহাসাগরে আটকে যাচ্ছে। এই যে ভারত মহাসাগরে সে আটকে যেতে যাচ্ছে, সেখানেই কিন্তু বাংলাদেশের সামনে একটা বিরাট সুযোগ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যে প্রশ্নটা আপনার ছিল সেটা একটু ভূমিকা দিয়ে আসতে হলো। বাংলাদেশের সামনে একটা বিরাট ভূমিকা তৈরি হয়ে যাচ্ছে। কারণটা কি, চায়না অতীতে বিসিআইএম মানে বাংলাদেশ, চায়না, মিয়ানমার এন্ড ইন্ডিয়া, যেটা কলকাতা থেকে মানে বাংলাদেশ হয়ে আপনার এই যে মানে তামাবিল হয়ে শিলং দিয়ে এর ভিতরে মিয়ানমার হয়ে ভিতরে গেল, এই একটা রোড নেটওয়ার্কের কথা বলেছিল। আরেকটা রোড নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলেই করেছিলাম আমরা, মানে সবাই মিলে, সেটা হলো যে ট্রান্স এশিয়ান রেলওয়ে। এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশের ভিতর দিয়ে কক্সবাজারের গুন্দুম হয়ে মিয়ানমারের ভিতর দিয়ে থাইল্যান্ড একটা। আরেকটা ছিল আমাদের বাংলাদেশ মানে ইন্ডিয়া এন্ড নেপাল, ভুটান, এই একটা এটা উপ-আঞ্চলিক আরেকটা করিডোরের কথা আলোচনা হয়েছে। কিন্তু এইগুলো নানা সময় নানা রকম আলোচনা করা হলেও এগুলো আসলে কখনোই মানে বাস্তবতায় খুব বেশি এগোয় নেই। বাংলাদেশ পার্টে আমরা অনেক কাজ করেছি, কিন্তু অন্যান্য পার্টে আসলে এইভাবে কোনো কাজ আমরা হতে সেভাবে দেখি নাই। বিশেষ করে যেতে গেলে যে ইন্ডিয়ান যে করিডোরটা দরকার হয় সুযোগ সুবিধা, এটা ইন্ডিয়া কখনোই মানে দিতে চায়নি, যার ফলে এটা হয় নাই। কিন্তু যেটা হলো সেটা হলো যে জাপান সে তার যে গ্রোথ অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, যেটা বিগ বি বলে, সেই বিগ বিটা কিন্তু সে এগিয়ে নিয়ে আসলো। এই বিগ বির মূল লক্ষ্যটা ছিল কি? মূল লক্ষ্য হলো যে ভারতের যে সেভেন সিস্টার্স ছিল, এই সেভেন সিস্টার্সটা প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। কারণটা কি? তৈরি হয় না। কারণটা কি? তার কোনো এটা ল্যান্ড লক। ফলে সে যদি বাংলাদেশের মানে সি অ্যাক্সেস পায়, তাহলে এখান দিয়ে এসে ওই কাঁচামাল ভিত্তিক শিল্প কারখানা তৈরি হবে এবং এখান দিয়ে এসে যেতে পারে। তো সেটার অংশ হিসাবে জাপান বাংলাদেশে জায়গা মাতার বাড়িতে ডিপ সিপোর্ট তৈরি করলো। আপনি জানেন বিশাল ডিপ সিপোর্ট হয়েছে, এবং এখান দিয়ে এসে এবং একই সাথে সে ভারতের ফুলবাড়ি মানে আসাম এবং মেঘালয়ের মধ্যে ফুলবাড়ি ধুবুড়ি সে ব্রহ্মপুত্র নদের উপরে 20 কিলোমিটার মানে একটা দীর্ঘ একটা ব্রিজ সে করেছে। এটা জাপান উন্নয়ন, এটাও কিন্তু ওই প্রজেক্টের অংশ হিসাবে। তো সেই যে এই কাজটা খুব দ্রুত এগোচ্ছিল, কিন্তু সেই জায়গাতে গিয়ে যখন এইখানে বাংলাদেশে হাসিনা রেজিমের পতন হয়ে যাওয়ার পরে ইন্ডিয়া তার এই প্ল্যান থেকে সে নিজেকে অনেকটা মানে উজ্জ্বল করে নিল, বা ফলে এটা বাংলাদেশের এখানে মাতার বাড়ির কাজ চলছে, কিন্তু ইন্ডিয়ার ভিতরে এই প্রস্তুতিটা, কারণ আমি মনে করি যে এখানে ইন্ডিয়ান ফেভারেবল কোনো গভর্নমেন্ট না থাকলে ইন্ডিয়া বাংলাদেশের বন্দর ব্যবহার করে এই দিক দিয়ে কিছু নেবে, এটা বাংলাদেশকে এতটা বিশ্বাস ইন্ডিয়া কখনোই করবে না। এর বাইরে আরেকটা ব্যাপার আছে যে দেখেন, ইন্ডিয়া এই সীমাবদ্ধতাটা কাটানোর জন্য সে কি করেছে, ইন্ডিয়ার আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যে তার চিকেন নেক, তার যে টোটাল সেভেন সিস্টার্স যে অংশটা, এটা একটা মানে ছোট্ট চিকেন নেকের, আমাদের নর্থ বেঙ্গলের এখানে একটা ছোট্ট চিকেন নেক, যেটা নিয়ে আমরা ওই দিন আলোচনা করেছি, আজকে বিস্তারিত আলোচনা করছি না। তো ওই চিকেন নেক দ্বারা তো এই সীমাবদ্ধতাটা কাটানোর জন্য সে কলকাতা থেকে সে মিয়ানমারের সিটুয়েতে কালাদান নদীর উপরে যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট করেছে, এবং কালাদান থেকে সে পেলেটাও হয়ে আইজল, মিজোরামের আইজল পর্যন্ত তার একটা করেছে। তো এই যে দেখেন, আমি যেটা বলছিলাম যে আপনি প্রশ্ন করেছিলেন যে কেন আমরা মানে চায়না এই প্রস্তাবটা এখন দিল। চায়না এই প্রস্তাবটা দেওয়ার কারণ হলো এই যে আমরা অনেক আগে থেকেই বাংলাদেশের যে জিওপলিটিক্যাল যে একটা ইম্পর্টেন্স আছে, কারণ বাংলাদেশ সে ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়া এবং মিডল এশিয়াটাকে সে কানেক্ট করছে, এর উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে তাকে যেতে হবে। তো সেই জায়গাতে কিন্তু বহু দিন থেকে বহু পরাশক্তিগুলো, অর্থনৈতিক পরাশক্তিগুলো চাচ্ছিল বাংলাদেশের ভিতর থেকে এই ধরনের একটা রোড নেটওয়ার্ক তৈরি করতে। এখন যেহেতু এই মালাক্কা স্ট্রিটের যে মালাক্কা ডাইলেমা, চাইনিজ যে মালাক্কা ডাইলেমাটা খুব ঘনীভূত হয়ে গেছে, ফলে চায়না এখন চাচ্ছে যে এখানে মিয়ানমারের সাথে তার যে মাল্টিমোডাল প্রজেক্ট আমি বললাম যে এখানে অস্থিরতা চলছে, এটা কবে স্বাভাবিক হবে আমরা জানি না। তো সেই জায়গা থেকে সে এই রাস্তা দিয়ে এই যে একটা বাংলাদেশ থেকে সে যদি যেতে পারে, তাহলে মানে তার একটা এই মালাক্কার একটা বিকল্প মানে নেটওয়ার্ক তার তৈরি হয়। এ কারণেই চায়না মূলত এই প্রস্তাবটা আমাদেরকে দিয়েছে। আচ্ছা জনাব পলাশ, আমরা শুনছিলাম চীনের যে করিডোর তা নিয়ে অনেক আলোচনা শুনছিলাম, আবার আপনার আলোচনায় ফিরে আসবো। দর্শক, আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে।
জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? দর্শক স্বাগত আবারও আমাদের আলোচনায়। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব পলাশ, আপনি বলছিলেন, আপনার আলোচনাটি সম্পূর্ণ করুন। না, প্রশ্নটা হলো যে এখন এই যে চাইনিজ যে প্রস্তাবটা এসছে আমাদের এখানে, চাইনিজ এই প্রস্তাবের কারণে আমাদের কিন্তু মানে একটা বাংলাদেশের সামনে একটা বহুমুখী একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, আমি রোহিঙ্গা যেটা নিয়ে আজকের আলোচনাটা, রোহিঙ্গা নিয়ে আমি পরে যাই। প্রথম যেটা জায়গাতে যাই আমি অর্থনৈতিক আমি একটু বলি আপনাকে যে মানে অর্থনৈতিক সুবিধাটা আসলে কোথায় কোথায়, সে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প নাকি ট্রানজিট? না, আমি এটা আসছি। তো এখানে আমাদের তো একটা হলো অর্থনৈতিক মানে সুবিধা আছে, দুই হলো স্ট্র্যাটেজিক একটা বিরাট সুবিধা আছে, আর তিন হলো রোহিঙ্গা, যেটা আজকের টপিকস, আমি সেটা নিয়ে একেবারে শেষে যাব। অর্থনৈতিকভাবে আমাদের একটা বিরাট সুবিধাটার জায়গাটা কোথায় দেখেন, আমরা প্রথম কথা হলো এই রুটটা কিভাবে হবে। এই রুটটা হওয়ার অনেকগুলো রাস্তা আছে। একটা হতে পারে যে মানে মাতারবাড়ি বা চিটাগাং পোর্ট থেকে কানেক্ট করে এটা গুন্ডুম হয়ে, যেটা আগে ট্রান্সলেশন রেলওয়ের যে নেটওয়ার্ক ছিল, গুন্ডুম হয়ে তারপরে সিটুয়ে বা এই দিক দিয়ে গিয়ে আপনার মান্দালয়ে কানেক্ট হতে পারে, এটা একটা। আরেকটা হতে পারে চট্টগ্রাম থেকে সোজা আপনার এটা ক্যাকফিতে গিয়ে, যেহেতু ক্যাকফি থেকে আপনার চাইনিজ অলরেডি নেটওয়ার্কটা রয়েছে, তো সেই নেটওয়ার্ক আমরা কানেক্ট করতে পারি। কিন্তু এখানে একটা ঝুঁকি আছে। ঝুঁকিটা কি? রাখাইন অলরেডি অস্থির, সেটাই যে মানে জান্তা সরকারই তো নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং একটা বিদ্রোহী গ্রুপের সাথে তারা নিয়ন্ত্রণে অলরেডি রাখাইনের প্রায় মানে 90% ল্যান্ড মানে একটা বিদ্রোহী গ্রুপের, এবং সেই বিদ্রোহী গ্রুপের সাথে আবার আমেরিকার মানে শক্তিশালী যোগাযোগ রয়েছে, আরাকান আর্মি যারা, না আরাকান আর্মি, তো তাদের সাথে আমেরিকার শক্তিশালী যোগাযোগ রয়েছে। তো কাজেই স্বাভাবিকভাবে এটা একটা রিস্কি মানে ডিল হয়ে যায়। আর সামগ্রিকভাবে রাখাইন এখন এটা একটা ইয়ের মতো হয়ে গেছে, বহুজাতিক একটা, এখানে অলরেডি মানে চায়না আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, সব বিশ্ব, ইউরোপের বড় সবাই ঢুকে গেছে, যার ফলে এই রাখাইন কবে স্টেবল হবে এটা খুব কঠিন ব্যাপার। আমি লাস্ট 2 ইয়ার্স আমি নতুন আর একটা রুটের কথা মানে বলেছি, সেটা হলো আরেকটা হতে পারে, সেটা হলো যে বাংলাদেশের, আপনি জানেন যে চিটাগাং হিল ট্র্যাক্সে এখন প্রচুর পরিমাণে সীমান্ত সড়ক হয়েছে লাস্ট কয়েক বছরে। তো বাংলাদেশের এই থানচি যেটা উপজেলা, বান্দরবান জেলার যে থানচি উপজেলার বর্ডার পর্যন্ত বাংলাদেশের কিন্তু সীমান্ত সড়ক আছে। তো আমরা যদি মাতারবাড়ি থেকে বান্দরবান হয়ে থানচি বর্ডার পর্যন্ত যেতে পারি, এন্ড সেখান থেকে মিয়ানমারের চীন স্টেটের পেলেটাও, যেটা জায়গা রাজধানী, পেলেটাও পর্যন্ত দূরত্ব অনলি 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার রাস্তা যদি আমরা নির্মাণ করতে পারি, পেলেটাও থেকে মান্দালয় পর্যন্ত রাস্তা আছে, দুর্বল, সেখানে হয়তো একটু সংস্কার করতে হবে, কিছু জায়গায় হয়তো ডেভেলপ করতে হবে, বৃষ্টি যাতে টুকটাক করতে। মান্দালয় থেকে কিন্তু একেবারে পুরোপুরি মানে কুনমিং এর সাথে খুব ভালো যোগাযোগ আছে। আমি মনে করি মানে ওই যে রাখাইনের অস্থিরতাটা বাইপাস করার জন্য এই রুটটা সবচেয়ে বেস্ট ওয়ে। আরেকটা আমি চিন্তা করেছি, সেটা হলো
যে আমাদের, আপনি জানেন যে কক্সবাজারে একটা মানে আন্তর্জাতিক মানে বিমানবন্দর তৈরি করা হয়েছে। তো আমরা যদি কক্সবাজার বন্দরকে মানে রাখি যে চাইনিজ পণ্যগুলো কুনমিং বা অন্যান্য জায়গা থেকে কক্সবাজার বন্দরে খালাস হবে, কক্সবাজার বন্দর থেকে মাতারবাড়ি সিপোর্ট দিয়ে চলে যাবে, অথবা বৈদেশিক পণ্যগুলো সে মাতারবাড়িতে আসবে, মাতারবাড়ি থেকে কক্সবাজার যাবে, কক্সবাজার থেকে এয়ারওয়েতে বিমানে যাবে। তাতেও কিন্তু একদিকে চায়নার পণ্যের যেমন মানে সময় বাঁচবে, এবং তার যে মালাক্কা ডাইলেমা, সেই ডাইলেমাটাও কিন্তু মানে হতে পারে। এখন প্রশ্নটা হলো যে আমাদের অর্থনৈতিক সুবিধাটা কোথায়? একটা হলো যে দেখেন, চায়না, আমরা আমাদের ইতিহাস বলে চায়না আমাদের বন্ধু। আমরা 1975 সাল থেকে চায়নার সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে চায়না সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং আমাদের প্রধান উন্নয়ন সহযোগী। শুধুমাত্র রোহিঙ্গা নিয়ে তাদেরকে আমরা কিছুটা হয়তো যেভাবে এক্সপেক্ট করেছিলাম রোহিঙ্গা বিষয়ে, তাদেরকে আমরা হয়তো পাশে পাইনি। এছাড়া আরেকটা জিনিস, আর এবারের সফরে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং একটা মানে দারুণ কথা বলেছেন বাংলাদেশের জন্য। সেটা হলো যে বিশ্ব পরিবর্তিত হতে পারে, বাট বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ নেভার বি চেঞ্জ। তো এই যে একটা কথাটা, এই কথাটার কিন্তু অনেক বড় মূল্যায়ন আছে। এবং আমাদের প্রধানমন্ত্রী তার সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরেও কিন্তু সাইড লাইনে তারা দুইজন একান্ত প্রায় 20 মিনিটের মতো কথা বলেছেন। আমরা জানি না এটা একান্তই দুই প্রিমিয়ারের ভিতরে কথা কি কথা হয়েছে আমরা জানি না, ওনারা দুইজন জানেন, বাট এটা একটা ভেরি সিগনিফিকেন্ট একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে চায়না যখন এখানে আসবে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু চায়না এখানে, আপনি জানেন যে এই আনোয়ারাতে কিন্তু তারা অলরেডি মানে ইকোনমিক জোন একটা তাদেরকে দেয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে তারা এখানে বিনিয়োগ করবে, যেহেতু তারা যদি এখান থেকে অ্যাক্সেস পায়, অটোমেটিক্যালি চায়না এখানে নিয়ে আসবে। এবং বাংলাদেশের যে আকর্ষণীয় সস্তা শ্রম, সেটা কিন্তু তাদেরকে এমনি আকর্ষণ করে। 2 নম্বর যে বিষয়টা আমরা তাদেরকে দিলাম হলো এই যে এখন মংলাতেও আরেকটা মানে অ্যাক্সেস দিয়েছি, ওখানে আরেকটা ইকোনমিক জোন তৈরি করার জন্য। এই দুইটা আমরা যদি তাদেরকে এই করিডোরের সুযোগটা যদি তারা পায়, তখন কিন্তু তারা সহজে এখানে বড় বড় বিনিয়োগ করবে এবং এখানে চাইনিজ হাইটেক কোম্পানিগুলো কিন্তু তখন এখানে চলে আসবে। কারণ এখান দিয়ে যদি সে রপ্তানি করতে পারে, তার খরচ অনেক কমে যাবে। মানে প্রায় আপনার ওই মালাক্কা স্ট্রেট হয়ে, লাওস সি হয়ে, তারপরে সাউথ চায়না সি হয়ে ওখানে যাওয়ার থেকে এখান থেকে খুব সহজে সে মানে কানেক্ট করতে পারবে সারা পৃথিবীকে। তো কাজেই এইটা আমাদেরকে একটা মানে অর্থনৈতিকভাবে একটা বিরাট মানে সুবিধা এনে দেবে চাইনিজ বিনিয়োগের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে। এবং আপনি দেখেন যে এই যে আমরা যদি একটা উদাহরণস্বরূপ বলি, এই যে মানে কিয়াকফুইকে কেন্দ্র করে চায়না কিন্তু মংডু ইকোনমিক জোন, ওখানে একটা বিরাট ইকোনমিক জোন করার পরিকল্পনা করেছে। এবং একই সাথে গোয়াদার মানে বন্দর যেটা পাকিস্তানে করেছে, সেটাকে কেন্দ্র করেও কিন্তু চায়না ওখানে একটা বিরাট ধরনের মানে বিনিয়োগ করছে। তো কাজেই এইটা এমনি তো আমাদের এখানে বিনিয়োগটা আমরা পাচ্ছি না, কাজেই এই সুযোগটা যদি আমরা দিতে পারি, তাহলে এটা যেমন একটা জিনিস হবে। 2 নম্বর হচ্ছে কি যে আমাদের যে শিল্প পণ্য আমরা যেগুলো তৈরি করি, আমাদের গার্মেন্টস তো তৈরি করি, গার্মেন্টস এর মেশিনারিজ, গার্মেন্টস এর তুলা সহ বেশিরভাগ জিনিস তো আমার র মেটেরিয়ালস গুলো চায়না থেকে আসে। তো আমি যখন এই অ্যাক্সেসটা চায়নাকে দিব, আমি কিন্তু ওই যেটা কালকে আমাদের বাণিজ্য মন্ত্রী বললেন যে আমরা 24 ঘন্টার মধ্যে সড়ক পথে চায়না থেকে আমরা এই মালামালগুলো আমদানি রপ্তানি করতে পারবো। ফলে আমি আমার পণ্যের এই যে কাঁচামালের খরচ বা দাম কিন্তু অনেক কমে যাবে। এবং এই কাঁচামালের দাম যখন কমে যাবে, তখন স্বাভাবিকভাবে আমি কিন্তু বেটার প্রাইসে বিট করতে পারবো অন্যান্য প্রতিযোগীর থেকে। তো সেটা আমার জন্য মানে অর্থনৈতিকভাবে আরো একটা মানে বিষয় তৈরি করবে। এন্ড তৃতীয় যে বিষয়টা আমি আপনাকে বলি, সেটা হলো যে বিশ্ব রাজনীতিতে দেখেন আমাদের যেমন ইরানের বা মিয়ানমারের অনেকগুলো সুবিধা আছে। একটা হলো জনসংখ্যা কম, বাট অনেক বড় দেশ, এবং তারা প্রাকৃতিক সম্পদে ভরপুর। দুটো দেশই প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু আমাদের আসলে ওই পরিমাণ প্রাকৃতিক সম্পদ বলতে গেলে নেই। প্রাকৃতিক সম্পদ সামান্য কিছু গ্যাস ছাড়া আর কিছু নাই। 2, আমাদের দেশটা ছোট দেশ। 3, বিপুল পরিমাণ জনসংখ্যার ভারে আমাদের অর্থনীতির অবস্থা কাহিল। এই সীমাবদ্ধতার কারণে আমাদের হাতে কিন্তু বিশ্ব রাজনীতিতে নিজেকে প্লে করার মতো কোনো কার্ড নাই। আমি নিজেকে ভূমিকা রাখার জন্য কোনো কার্ড নাই, কোনো অবস্থান নাই আমার। হ্যাঁ, কারণ আমি কি দিয়ে অবস্থানটা তৈরি করব? আমার অনলি আছে জিওপলিটিক্যাল পজিশন অ্যান্ড বে অফ বেঙ্গল।
এই একটা জিনিস আছে যেটা দিয়ে, দুইটা জিনিস আর কি, যেটা দিয়ে আমি বিশ্বে মানে নিজের অবস্থানটা তৈরি করতে পারি। এবং সেটা তৈরি করতে গেলে আমি কিন্তু তখনই তৈরি করতে পারবো এই জিও পলিটিক্যাল পজিশনটাকে, যখন আমি ইউটিলাইজ করতে পারবো। এবং সেই ইউটিলাইজেশনের জন্য সবচাইতে বড় রাস্তাটা কিন্তু চায়না আজকে আমাদের এখানে খুলে দিয়েছে। আমি চায়না কিন্তু বসে থাকবে না, মানে আমি যদি এই সুযোগটা না নিই, চায়না কিন্তু বসে থাকবে। চায়না আমি যখন সোনা দিয়াতে তাকে সুযোগটা দিই নাই, চায়না কিন্তু বসে নাই। চায়না কিন্তু বিকল্প, সে পাকিস্তানের সাথে করেছে, সে মিয়ানমারের সাথে দুটো করেছে, ইরান দিয়ে সে করেছে। আমি যদি সোনা দিয়াতে দিতাম, সোনা দিয়া কিন্তু এতদিন সিঙ্গাপুর হয়ে যেত, তাই না? কিন্তু সেই জায়গাটাতে আপনি দেখেন, আরেকটা কথা এখানে বলি, আমেরিকার মানে এই যে জাতিসংঘের ইয়েতে মানবিক করিডোর, ছোট্ট একটা করিডোর চেয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে একসেপ্ট করেনি, মানে প্রচন্ড প্রতিবাদ করেছিল। কিন্তু চায়না যখন দিয়েছে এই করিডোরটা, মানুষ কিন্তু উইলিংলি টু সার্ভ, উইলিংলি টু ডু। কারণটা কি, মানুষ চায়নার সম্পর্কে তার ধারণাটা পজিটিভ, মানুষ চায়নাকে পজিটিভলি দেখতে চায়। বিশেষ করে বাংলাদেশের মানুষ এটা ভাবতে ভালোবাসে বা পছন্দ করে যে চাইনিজ মানে ইন্ডিয়ান যে হেজিমনি, এই হেজিমনিতে তো আমার আয়তনের কারণে আমার পক্ষে ইন্ডিয়াকে মোকাবেলা করা খুব সহজ না, তার ফ্রেন্ড লাগবে। তো যেভাবে আজকে ইরানের পিছনে চায়না গিয়ে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে চায়না আমার পাশে এসে দাঁড়াবে ইন্ডিয়ান হেজিমনি থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এই যে সুযোগটা যদি আমরা দিই, তখন হবে কি, আমার কাছে কিন্তু একটা বিরাট কার্ড চলে আসবে বৈশ্বিক বাণিজ্যে। আমেরিকাও তখন আমার সাথে গুণে কথা বলবে, ইন্ডিয়াও কিন্তু, হ্যাঁ আমার এখানে ঝুঁকি আছে, তারা হয়তো করতে দেবে না, তারা এখানে অস্থিরতা তৈরি করবে, কিন্তু দিন শেষে তো আমাকে আমার স্বার্থটা দেখতে হবে। আমাকে তো ভালো কাজ করতে গেলে তো আমাকে ঝুঁকি নিতেই হবে, সাহসী কাজ করতে গেলে, দেশের জন্য কাজ করতে গেলে তো ঝুঁকি নিতে হবে। আমি যদি জনগণকে বোঝাই, মানুষ, দেশের মানুষ তো এটাকে পছন্দ করছে, তো পছন্দ করলে আমি যখন এটা নিয়ে দাঁড়াবো, দেশপ্রেমিক মানুষ, জাতীয়তাবাদী মানুষ, তারা কিন্তু আমার পক্ষে থাকবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি যখন আমার কাছে এরকম একটা চাইনিজ এই যে মানে বিশ্ব বাণিজ্যের চাইনিজের একটা চাবি বলি বা দরজা আমার এখানে থাকবে, তখন কিন্তু সারা বিশ্বের নজর আমার এখানে থাকবে, সারা বিশ্বের আগ্রহ বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হবে। আমার কাছে কিন্তু আমি কিন্তু বিশ্বে একটা মানে খেলোয়াড়ে পরিণত হবো। যেমন পাকিস্তান আজকে এই জায়গায় কেন গেছে, পাকিস্তান আজকে দেখেন কোথায় পৌঁছে গেছে, সে শুধুমাত্র ওই চাইনিজ একটা পোর্ট দিয়ে, চাইনিজ সহযোগিতায়, সে চাইনিজ ডিফেন্স, চাইনিজ সমরাস্ত্র দিয়ে আজকে অপারেশন সিন্দুরে ইন্ডিয়াকে হারানোর পর থেকে মানে পাকিস্তান এখন এমন উচ্চতায় চলে গেছে যে ইন্ডিয়াও এখন আর তাকে আসলে মানে অন্তত সামরিক ক্ষেত্রে ধরার কোনো সুযোগ নাই। এবং আগামী হয়তো 5-7 বছরের ভিতরে মানে মানে পাকিস্তান দেখবেন যে মানে ইন্ডিয়ার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তো সেই জায়গায় আমাদের একটা বিরাট সুযোগ হলো, মানে একটা অর্থনৈতিক এবং কৌশলগত তৈরি হবে। আচ্ছা, রোহিঙ্গা সংকটের যে কথাটা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে রোহিঙ্গা সংকট সমাধানে এই করিডোর বাস্তবিক অর্থে কতটা কার্যকর হবে, বা মিয়ানমারের উপর চীনের প্রভাব কি এখানে বড় ভূমিকা রাখবে? আসলে একটা কথা বলি, দেখেন এই টোটাল প্রজেক্টটা নির্ভর করছে মিয়ানমারের মানে এটাকে বলে স্ট্যাবিলিটির উপরে। তো একটা বড় ব্যাপার। তো এবং আমাদের সামনে কিন্তু যদিও চায়না থেকে এই প্রস্তাবটা এসছে, আমরা এই যে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করতে পারছি না, কারণটা কি? মানে আজকে 10 বছর, এই যে আগামী আগস্টের 17 তারিখে রোহিঙ্গা সমস্যার 10 বছর পূরণ হবে, 2017 সাল থেকে পূরণ হবে। আমরা কিন্তু একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারিনি, আমাদের 3টা সরকারের মধ্যে পার হয়েছে। হ্যাঁ, এবং ফিরে যাওয়ারও কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। উল্টো প্রতিনিয়ত রোহিঙ্গারা আসছে, অর্থাৎ ইউনূসের সময় যিনি একজন রোহিঙ্গা হাই ভ্যালু অ্যাডভাইজার ছিলেন, যিনি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি সহ তারা চেষ্টা করলেন, তারা তো পারলেন না, উল্টো আরো সেই সময় আরো 2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এবং প্রতিনিয়ত রোহিঙ্গা ঢুকছে এবং পার ডে প্রায় 100-র মতো রোহিঙ্গা শিশু সেখানে জন্ম হচ্ছে। তো এই যে মানে পরিস্থিতিটা তৈরি হচ্ছে এবং আমাদের যে এখনকার যে বাস্তবতা, এই বাস্তবতায় রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো ক্ষমতা আমরা নাই বা পজিশনে আমরা নাই। কারণটা কি? কারণ মিয়ানমার বুঝে গেছে, যেমন আপনি দেখেন আরাকান আর্মি প্রতিদিন বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাদেরকে থোয়াই কেয়ার করছে, আমাদের এখানে গুলি করছে, আমাদের এখানে সীমান্তে মাইন বসিয়ে রাখছে, আমরা কিছুই, আমাদের লোকজন আহত হচ্ছে। কারণ আরাকান আর্মি বুঝে গেছে যে বাংলাদেশ আসলে, বাংলাদেশের কোথাও না কোথাও আমাদের যে দুর্বলতার যে জায়গাটা আছে তারা বুঝেছে। সেই দুর্বলতার জায়গাটা কি? আমাদের প্রতিরক্ষার দুর্বলতা,
প্রতিরক্ষা সক্ষমতার দুর্বলতা। ওরা বুঝে গেছে যে আর লাস্ট যে 15.5 বছরের শেখ হাসিনা বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টরে শুধুমাত্র তার বাপের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, তার মায়ের নামে, এই পরিবারের সদস্যদের ভাই বউটোদের নামে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বড় বড় ভবন এগুলো করেছে। আর এদের নামে স্পোর্টস ক্রীড়া প্রতিযোগিতাতে বিভিন্ন দিবস পালন নিয়েই সারা বছর আর্মিদেরকে ব্যস্ত রেখেছে। কিন্তু প্রকৃত যে সামরিক সক্ষমতা তৈরি করা দরকার সেটা কিন্তু করে নাই। ফলে বাংলাদেশের যে এই যে নতুন, আপনি সর্বশেষ আমরা যুদ্ধ বিমান কিনেছি সম্ভবত 96-এ, তো 96-এর পরে কিন্তু মিগ 29 কিনেছি, তারপর আর যুদ্ধ বিমান কেনা হয়নি। তো এই যে মানে আমাদের কিন্তু বাংলার আকাশ, আমাদের বিমান বাহিনীর স্লোগান কি, বাংলার আকাশ রাখিব মুক্ত। শেখ হাসিনা মানে বিদেশিদের জন্য বাংলার আকাশ মুক্ত রেখে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু কিছু নাই। কিন্তু হোয়ারেজ মিয়ানমারের তাদের কাছে মিগ 29 আছে, তাদের কাছে Su-30 আছে, Su-35 আছে, তাদের পাকিস্তান থেকে JF-17 ব্লক 3 আছে, চাইনিজ ভেরিয়েন্ট কিছু যুদ্ধ বিমান আছে, হ্যাঁ, রাশিয়ান ভেরিয়েন্ট মানে ট্রেনি যেটা আমরা 130 আমরা ব্যবহার করি সেটাও তাদের কাছে আছে। তো এই সামগ্রিকভাবে মিয়ানমার আর্মি যুদ্ধের মধ্যে আছে, তাদের মানে বাস্তবিক যুদ্ধের অভিজ্ঞতা আছে। ফলে কালকে যদি কোনো একটা ঘটনা ঘটে, মিয়ানমারের এই যুদ্ধ বিমানগুলো যদি বাংলাদেশের আকাশে চলে আসে, আমরা যে ঠেকাবো এই সক্ষমতা শেখ হাসিনা তৈরি করে নাই। আমরা এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আশা করি হয়তো রাডার টাডার এগুলো নিয়ে হচ্ছে, আশা করি হয়তো সামনের দিনে দেখতে পাবো। কিন্তু বাস্তবতাটা হলো যে যতদিন সেটা না হচ্ছে, আপনি দেখেন যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যখন এই রোহিঙ্গা সমস্যাটা প্রথম আসলো, জিয়াউর রহমান তার পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু মিয়ানমারে পাঠালেন এবং মিয়ানমার কিন্তু তখন তাকে একটা বার্তা যে ফিরিয়ে নাও, নাহলে এর কনসিকুয়েন্স তুমি ভোগ করবা। মিয়ানমার কিন্তু বুঝতে পেরেছে, কারণ ওই সময় প্রতিরক্ষায় সক্ষমতায় বাংলাদেশ মিয়ানমারের থেকে এগিয়েছিল এবং আমরা নাভ যুদ্ধেও কিন্তু মিয়ানমারকে পরাজিত করেছি, আমাদের বিজিবি পরাজিত করেছে। একই সাথে কিন্তু আবার আপনি যদি বলেন যে খালেদা জিয়ার সময় যে মানে রোহিঙ্গা এসছে, সেই সময়ও কিন্তু খালেদা জিয়া যখন চাপ দিয়েছে, সব না নিলে অন্তত 40-50% রোহিঙ্গাদেরকে তারা ফেরত নিয়ে গেছে। কিন্তু আজকে কেন নিচ্ছে না? কারণ তারা বুঝতে পেরেছে যে আমরা ফেরত না নিলে বাংলাদেশ আসলে আমাদের কিছু করতে পারবে না। আর বাংলাদেশও গত 17 বছর ধরে একটা হলো হাসিনা যেটা করেছে সেটা হলো যে রোহিঙ্গাদেরকে ফেরাতে চায় না, রোহিঙ্গাদেরকে ব্যবহার করে ইন্টারন্যাশনাল কালেক্ট করেছে, মানে এটাকে কি বলে ডোনেশন কালেক্ট করেছে। আর এইটাকে সে ব্যবহার করে মানবতার মানে মাদার অফ ডেমোক্রেসি উপাধি, নোবেল প্রাইজ এসব কাজে এবং তার ফ্যাসিবাদী শাসন এবং অবৈধ নির্বাচিত সরকারকে বৈধতা দানের একটা কার্ড হিসাবে সেটা ব্যবহার করতে চেয়েছে। প্রফেসর ইউনূস সেও এটাকে ব্যবহার করতে চায়নি। সে মূলত এটাকে মার্কিন আধিপত্যবাদী যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে এই সমস্যাটাকে সে মানে এগিয়ে নিয়ে গেছে। সে কয়েকটা মিটিং ছাড়া আর সে কিছু করতে পারেনি। জাতিসংঘ মহাসচিবকে নিয়ে এসছে, এগুলা জাস্ট একটা মানে পলিটিক্যাল রেটরিকে পরিণত হয়েছে। আমরা উল্টো আরো 2 লক্ষ আসতে দেখেছি। বাট প্রকৃতপক্ষে বাংলাদেশের আসলে কোনো পরিকল্পনাই নাই রোহিঙ্গাদেরকে আমরা কিভাবে ফেরত পাঠাবো। লাস্ট মানে 10 বছরে আমরা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নাই। এবং জাতিসংঘে কিন্তু এটা আমি বলছি না, জাতিসংঘের প্রফেসর ইউনূসের বক্তব্য থেকে এটা যে আমরা জানি না। আমরা আমেরিকার কাছে বলছি যে আমাদেরকে রোহিঙ্গা ফেরত পাঠাও, কিভাবে ফেরত পাঠাবো, চায়নার কাছে বলছি, ইন্ডিয়ার কাছে বলছি, সারা দুনিয়ায় বলছি। কিন্তু আমরা নিজেরা কোনো একটা পরিকল্পনা করি নাই যে আমরা এই পরিকল্পনায় ফেরত পাঠাতে উচিত ছিল কি, যে আমরা নিজেরা একটা পরিকল্পনা করব, দেন আপনার কাছে যাবো, আরেকজনের কাছে যাবো, আরেকজনের কাছে যাবো, যে আমাদের এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য আপনি আমাকে হেল্প করেন। না হলে আমি আমার নিজের মানে বাই মাইসেলফ, কারণ প্রবলেমটা তো আমি আমার মতো করে করব। তো সেই জায়গাটাতে আমরা করি নাই। আবার অন্যদিকে চায়না যদি বলি, দেখেন চায়নায় বাংলাদেশের যে স্বার্থ, মানে বাংলাদেশে চায়নার যে স্বার্থ, সেটা মূলত বাণিজ্যিক একটা স্বার্থ। কিন্তু মিয়ানমারে তার যে স্বার্থ সেটা কিন্তু অনেক বড় একটা স্বার্থ। একটা হলো যে মিয়ানমারের যে জিওপলিটিক্যাল পজিশন ইন্ডিয়ান ওশানে এবং বে অফ বেঙ্গলে, এটা আমাদের থেকে অনেক বেটার পজিশন। 2 হলো যে মিয়ানমারের বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, স্পেশালি রেয়ার আর্থ মিনারেলস, যেটা চায়না এককভাবে সেখান থেকে এক্সট্রাক্ট করে। ফলে চায়নার কিন্তু মিয়ানমারের স্বার্থটা অনেক বেশি। কাজে সে মিয়ানমারের আমরা এই যে লাস্ট 10 ইয়ার্সে যতগুলো জাতিসংঘ বা আন্তর্জাতিক ফোরামে যে সমস্ত জায়গায় মানে চায়না কিন্তু মিয়ানমারের পক্ষে সমর্থন দিয়েছে অলমোস্ট সব জায়গাতে। তো সেই জায়গাতে আমরা যদি এখন চায়নাকে এই জায়গাটা তৈরি করতে পারি, মানে এই ধরনের একটা অর্থনৈতিক করিডোর থাকে, তখন কিন্তু চায়নার একটা আমার কাছে একটা নতুন বাইন্ডিংস তৈরি হয় যে না, আমি তাকে বলতে পারি যে তুমি আমাকে এই কাজটা করো, সাহায্য করো। নাম্বার 1। নাম্বার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে
যে এই করিডোরটা করবে কোথা দিয়ে, রাখাইন দিয়ে করতে হবে, হ্যাঁ, বা চীন স্টেট দিয়ে করবে, সেখানেও কিন্তু প্লেটাও তো আরাকান আর্মি এখন পর্যন্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণ। কাজেই এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে না পারলে, অর্থাৎ রাখাইন নিয়ন্ত্রণ করতে না পারলে, রাখাইনে শান্তি না আনতে পারলে বেসিক্যালি কিন্তু এই করিডোর আমার কোনো কাজে মানে আমি কোনোদিন বাস্তবায়ন করতে পারবো না, এটা ফ্রুটফুল ইফেক্টিভ করতে পারবো না। তো কাজে আমি কিন্তু এই যে একটা বিরাট সুযোগ চায়না আমার হাতে তুলে দিয়েছে, আমি বলবো যে এটা বাংলাদেশের সামনে রোহিঙ্গা সমস্যা সমাধানের একটা স্বর্ণদুয়ার খুলে গেছে, অপার সুযোগ তৈরি হয়ে গেছে এবং এ যাবৎকালের ভিতরে শ্রেষ্ঠ সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি চায়নাকে বলি যে ইয়েস তুমি এটা, আমি তো রাজি হতে গেলে তোমার তো এই জায়গাটা পরিষ্কার করতে হবে, রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে এবং এইখানে রাখাইনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তখন কিন্তু চায়না মিয়ানমারের উপর চাপ দেবে, কারণ মিয়ানমারের জান্তা বা ইভেন আরাকান আর্মির সাথেও একটা ভালো ইয়ে আছে। তো সেই জায়গাতে কিন্তু তখন আমি আমার রোহিঙ্গা সমস্যাটার সমাধানের একটা দারুণ রাস্তা খুঁজে পাবো, মানে এইটাকে ব্যবহার করে। এবং আমি মনে করি যে চায়নাই একমাত্র শক্তি যে কার্যকরভাবে পারে এই সমস্যাটা সমাধানের জন্য বাংলাদেশকে সহযোগিতা করতে, কারণ এখানে এখন পর্যন্ত লাস্ট 10 ইয়ার্সের যে অভিজ্ঞতা, ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা বা ইন্ডিয়া তারা সবাই চায় এইখানে রোহিঙ্গা সমস্যাটা জিয়ে থাক, ফলে এখানে অস্থিরতা সৃষ্টি হোক, এবং এটাকে ব্যবহার করে তারা এখানে আসতে চায়, তাদের ইন্দো প্যাসিফিক পলিসি, তাদের বার্মা অ্যাক্ট, তাদের রোহিঙ্গা অ্যাক্ট তারা বাস্তবায়ন করার সুযোগ পায়, তাদের জায়গাটা এই জায়গায়। কিন্তু চায়না কি চায়? চায়না তো তারা এখানকার জন্য তার কিয়াকফিউ বা ইয়াঙ্গন বা এই যে মংডু ইকোনমিক জোন বা তার যে মানে এই যে মানে যেহেতু মিয়ানমার তার বর্ডারিং কান্ট্রি, এই জায়গাটাকে সে চাইবে যে এটাকে স্থিতিশীল করতে। তো স্বাভাবিকভাবে তার এই স্থিতিশীল করতে গেলে রোহিঙ্গা একটা পার্ট। এবং আরেকটা কথা বলি, আপনার এখানে আমাদের এখানে দুইজন আপনি জানেন যে রোহিঙ্গা মানে ডায়াসপোরা লিডার এসেছিলেন, তারা কিন্তু একটা মানে মারাত্মক কথা বলেছিলেন, সেটা হলো যেটা আমার সরাসরি সার্বভৌমত্বের জন্য খুব হুমকি স্বরূপ। তারা বলেছিলেন যে এখন আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে মানে বোঝাচ্ছে যে তোমাদের আর আসার দরকার নাই, তোমরা ওখানে থাকো, আমরা টোটাল রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পরে চিটাগাং পর্যন্ত আমাদের তো এনসিয়েন্ট কিংডম ছিল, আরাকান এনসিয়েন্ট কিংডম, সেই প্রাচীন আরাকান সাম্রাজ্য আমরা প্রতিষ্ঠা করব এবং তখন তোমরা এইখান থেকে চিটাগাং পর্যন্ত পুরোটাই আবাদ করবা। তো আপনি বোঝেন যে অবস্থাটা আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করতেই হবে, মানে রোহিঙ্গা সমস্যার সমাধান করতেই হবে। এটা আমার সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মানে অখণ্ডতা, অর্থনীতি, চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক রাজধানী এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, এটা এই ঝুঁকিটা তো আমরা নিতে পারি না এট এনি কস্ট। এর জন্য যদি আরো বড় ঝুঁকিও নিতে হয় আমাকে কিন্তু নিতে হবে, নিয়ে আমরা এই সমস্যাটা সমাধান করতে হবে। সেই জায়গায় এতদিন যে আমরা কাজটা, আমাদের হাতে যে কার্ডটা ছিল না, চায়না কিন্তু আমার হাতে সেই সুযোগটা করে দিয়েছে। আমি এখন চায়নাকে বলতে পারি ইয়াস আমি তোমার সাথে যাব, তুমি আমাকে এই সুযোগটা করে দাও, নাম্বার 1। নাম্বার 2, অন দ্য আদার হ্যান্ড, আমি যদি চায়নাকে এই সুযোগটা দিতে যাই, তখন কিন্তু এটা আমেরিকারও কানে পানি যাবে, তখন কিন্তু এটা ইউরোপীয় ইউনিয়ন বা ইন্ডিয়ারও কানে পানি যাবে। স্বাভাবিকভাবে তারাও কিন্তু তখন বলবে যে না তোমরা এটা দিও না, আমরা দেখি সমস্যার সমাধান করছি বা আমরা ভূমিকা রাখতে পারি কিনা, বা অন্যভাবে তারা এখানে আসবে। সামগ্রিকভাবে এই যে মানে করিডোরটা, এটা আমার কাছে একটা কার্ড তৈরি করবে, এটা একটা বার্গেনিং এজেন্ট তৈরি করবে, এটা রোহিঙ্গা সমস্যার সমাধান তৈরি করবে এবং অর্থনৈতিকভাবে মানে বাংলাদেশকে স্বাবলম্বী করার জন্য একটা বড় একটা জাম্প দেবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থানটাকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হাবে পরিণত করবে। আচ্ছা, আমরা তো দেখছি যে আমাদের উন্নতির পরিমাণটা বেশি হবে, ঝুঁকির পরিমাণ কেমন থাকবে? হ্যাঁ, ঝুঁকির পরিমাণ তো মানে নিশ্চয়ই যে কোনো কাজের পিছনে একটা ঝুঁকি আছে। আমি শুরুতে আপনাকে যেটা বলেছিলাম, দেখেন যে এই বিআরআই প্রজেক্ট, চাইনিজ যে এই বিআরআই প্রজেক্ট, বিশ্বের যে দেশে এই বিআরআই প্রজেক্টের আওতায় আছে সবগুলো দেশই কিন্তু এই মানে একটা মেকিং ইনস্টেবিলিটি রয়েছে বা অস্থিরতা রয়েছে, তাই না? প্রত্যেকটা দেশে আপনি মিয়ানমার, পাকিস্তান, ইরান এবং অন্যান্য যত দেশগুলোতে আছে এবং বিশেষ করে চাইনিজ স্বার্থগুলো, যেখানে ভেনিজুয়েলা থেকে চায়না প্রচুর তেল আমদানি করতো, ভেনিজুয়েলাটা তারা অলরেডি নিয়ন্ত্রণে নিয়েছে, ইরানটা নিতে পারলে টোটালি তো একটা বড় বেকায়দায় পড়ে যেতে চায় না। তো সেই জায়গায় আমি যখন চায়নাকে এই ধরনের সুযোগ সুবিধা দিতে যাব, স্বাভাবিকভাবে এটা আমেরিকা পছন্দ করবে না।
কারণ আমেরিকা তো স্বাভাবিকভাবেই, শুধু কি আমেরিকা না, ভারতও আছে। আমি আসছি, তো আমেরিকা এটা পছন্দ করবে না। ভারতকে আমি এখন খুব বেশি মানে গুরুত্ব দিতে চাচ্ছি না, এই কারণ বৈশ্বিক বাণিজ্যে এখন ভারত চায়নার থেকে অনেক পিছিয়ে পড়েছে। হ্যাঁ, চায়না এখন ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং ভারত এটা বুঝে গেছে। ভারত অন্তত বিজেপি সরকারের কার্যক্রম দেখে আমি যেটা বুঝি, তারা চায়নার সাথে প্রতিযোগিতা করছে না। তারা বুঝে গেছে চায়না আমার থেকে অনেক মানে উপরে উঠে গেছে, চায়নাকে আমি আর নিয়ন্ত্রণ করতে পারবো না, বরং চায়নার থেকে আমি কি কি বেনিফিট নিতে পারি সেই কাজে করি। এবং যেভাবে একটা সময় দীর্ঘ একটা রাস্তা চায়না আমেরিকার মিত্র দেশ থেকে, আমেরিকা থেকে সুযোগ সুবিধা, টেকনোলজি সবকিছু নিয়ে তারপরে নিজে দাঁড়িয়ে তারপরে করেছে। আমার কাছে মনে হচ্ছে যে বিজেপি সরকারের প্রবণতাটা অনেকটা এরকম যে বিজেপি এখন চায়নার সাথে আসলে প্রতিযোগিতায় যাবে না, কারণ সে চায়নার অর্থনৈতিক সক্ষমতা, সামরিক সক্ষমতা সে বুঝতে পেরেছে। এই ইন্ডিয়ার যে শক্তি দিয়ে চায়নাকে সে আর মোকাবেলা করতে পারবে না, বা চায়নার পিছনে দৌড়ে সে আর চায়নাকে ধরতে পারবে না। ফলে তার থেকে বরং বেটার ওদের যে চাণক্য নীতি, যে শক্তি মানে যিনি শক্তিশালী তার সাথে বন্ধুত্ব করো। এখন ইন্ডিয়া কিন্তু আপনি দেখবেন যে চাইনিজ বিনিয়োগ এবং চাইনিজ লোন, চাইনিজ টেকনোলজির উপর সে কিন্তু বেশি জোর দিচ্ছে। এবং প্রত্যেক বছর আপনি যদি মানে দেখেন যে তাদের ভিতরে কিছু মানে প্রতিযোগিতা আছে, কিছু বিরোধ আছে, কিন্তু চাইনিজ মানে বাণিজ্যটা কিন্তু বাড়ছে এবং এই ডেফিসিটটা কিন্তু এর পক্ষে, মানে এই অর্থনৈতিক যে আমদানি রপ্তানি বাণিজ্যের উদ্বৃত্তটা কিন্তু চায়নার পক্ষে। তো সেই জায়গাতে ইন্ডিয়াকে আমি যদি চায়নার সাথে সত্যিকার ভাবেই মানে বন্ধুত্বের জায়গায় যেতে পারি, এটা মানে ইন্ডিয়াকে খুব বেশি না ভাবলেও চলবে, কারণ চায়না ওটা মোকাবেলা করতে পারবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এর পাশাপাশি কিন্তু ইন্ডিয়া এবং চায়নার ভিতরে কিছু আছে, মানে ধরেন ব্রিক্স নিয়ে, এবং ইন্দো প্যাসিফিক যে তার যে মানে মার্কিন যে ইন্দো প্যাসিফিক যে চিন্তা, এবং এই যে আমাদের 7 সিস্টার্স মানে ভারতের 7 সিস্টার্স এবং আমাদের চিটাগাং হিল ট্র্যাক্স এই অঞ্চল নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর যে চিন্তা, এসবগুলোর ব্যাপারে, এইসব ভূ রাজনীতির ব্যাপারে কিন্তু ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা মিল আছে। তো কাজে আমি মনে করি যে ইন্ডিয়া চাইবে না, এটা ঠিক, সে মানে মানে ইয়ে করতে পারবে। ইন্ডিয়া তো এটার মধ্যে ছিল আগে। ইন্ডিয়া বিরোধিতা, আমি বলি ইন্ডিয়া বিরোধিতা করবে, কিন্তু এটা আমরা মোকাবেলা করতে পারবো, এটা চায়নাকে দিয়ে এটা ওভারকাম করতে পারবো। কিন্তু যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে সেটা কোথায়? সেটা হলো আমেরিকা। আমেরিকা এটা চাইবে না। হ্যাঁ, আমেরিকা কোনোভাবেই চাইবে না এবং এই নেটওয়ার্কটা তৈরি হোক। এবং আমেরিকার তো এখন মানে বিশ্ব রাজনীতিতে আমেরিকান যে পলিসি, সেই পলিসির মূল লক্ষ্যই হলো কন্টেন্ট চায়না ঠেকাও। তো সেই চায়না মানে ওইখান থেকে সোজা বাংলাদেশ হয়ে বে অফ বেঙ্গলে নেমে আসবে বা ইন্ডিয়ান ওশানে নেমে আসবে, এটা তারা যে কোনো মূল্যেই তারা চাইবে না। এবং ঠেকানোর জন্য তারা সব ধরনের চেষ্টা, সব ধরনের মানে কাজকর্ম তারা করার চেষ্টা করবে। তো এখন প্রশ্নটা হলো যে এটা আমি তাহলে কিভাবে মোকাবেলা করব, বা আমি সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আমার মানে যেটা মানে ভাবনাটা সেটা হলো, দেখেন খুব সহজভাবে বলি। আচ্ছা, আমরা মোকাবেলাটা শুনবো, আমরা একটু বিরতিতে যাব, আবার এসে আপনার আলোচনা আসবো। দর্শক, আমরা এখন যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দর্শক, আমরা শুনছিলাম যে কিভাবে মোকাবেলা করা যায় ঝুঁকি। আমরা আবার জনাব পলাশের কাছে ফিরে যাচ্ছি। জনাব পলাশ বলছিলেন, মোকাবেলা করার ক্ষেত্রে একটা সুযোগ আমেরিকা নিজেই তৈরি করে দিয়েছে। সেটা হলো যে দেখেন, প্রথম কথা হলো ইরান যুদ্ধের পরে বিশ্বের মার্কিন আধিপত্যবাদের কিন্তু পতন ঘটবে, ওয়ার্ল্ড অর্ডার একটা বসবে। এবং
ইরান যুদ্ধের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প চায়নায় এসেছিলেন এবং চায়নায় আসার পরে চায়না থেকে ফিরে গিয়ে ফক্স নিউজে যখন ইন্টারভিউ দেন, ফক্স নিউজের ইন্টারভিউতে তাইওয়ান প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে চায়না থেকে তাইওয়ানের দূরত্ব 69 মাইলস, আর আমেরিকা থেকে তাইওয়ানের দূরত্ব 8059 মাইল, তো 69 মাইল। তো এখন চায়না যদি মানে তাইওয়ানকে গ্রিপ করতে যায় বা আক্রমণ করে 69 মাইল দূর থেকে গিয়ে, আমি 8069 মাইল দূর থেকে গিয়ে তাইওয়ানকে রক্ষা করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না এবং আমি এটা পছন্দ করি না। এটাই বাস্তবতা যে তার পক্ষে এটা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হলো ইরান যুদ্ধের সময় আমেরিকা যেভাবে তার মিত্রদের কাছ থেকে, মিত্রদেরকে রেখে সমস্ত অস্ত্রগুলো সরাই নিয়েছে ইসরায়েলকে রক্ষার জন্য এবং তাদেরকে ফেলে রেখে গেছে, এর ফলে এই অঞ্চলে তাদের যে মিত্র আছে, ফিলিপাইন থেকে অলরেডি গোটাচ্ছে তারা, মানে বিশেষ করে মানে দক্ষিণ কোরিয়া এবং জাপান, তারা কিন্তু বুঝতে পেরেছে যে যদি চায়না মানে তাইওয়ানে আক্রমণ করলে, যদি 8900 মাইল 8069 মাইল দূর থেকে এসে যদি তাইওয়ানকে রক্ষা না করে, তাহলে সাউথ কোরিয়া এবং জাপানকে কিভাবে রক্ষা করবে? তাদের মাথায় কিন্তু এটা অলরেডি ঢুকে গেছে। ফলত যে কার্যক্রমটা হবে সেটা হলো যে, যেটা মিডল ইস্টে হয়েছে, ইরানের উত্থানের পরে এখন সৌদি আরব, কাতার বা অন্যান্য অনেক দেশ, তারা কিন্তু বুঝতে পেরেছে যে ইরান একটা শক্তি, ইরান একটা বাস্তবতা, কাজে আমাকে ইরানের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আমাকে বাঁচতে হবে, কারণ ইরান আমার প্রতিবেশী। ওই আমেরিকার উপর ভরসা করে তো আমরা দেখলাম এত বছর ধরে যা করেছি, আমার সব, কারণ সে আমার এখান থেকে আমাকে রক্ষা না করে অস্ত্রগুলো, বিমান প্রতিরক্ষা সব নিয়ে গিয়েছে ইসরায়েলে। ফলত এখন সৌদি আরব ইরানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে, কাতার অলরেডি করে গেছে, এবং এখন পাকিস্তান, সৌদি আরব, টার্কি, মিশর মিলে যে মানে একটা জোট হচ্ছে, আমি ধারণা করি এই জোটের মধ্যে ইরান এবং কাতারও ভবিষ্যতে ঢুকে যাবে, যে কোনো ফর্মে ঢুকে যাবে। ফলে এই যে মানে নতুন নিউ রিয়েলাইজেশন, এই নিউ রিয়েলাইজেশন কিন্তু জাপান এবং ইয়েরও হবে, মানে সাউথ কোরিয়ারও হবে, এবং তারা কিন্তু ওই জায়গায় আর কখনোই আমেরিকার উপরে পুরো নির্ভর করবে না। হ্যাঁ, তো সেইটা যদি আপনি চিন্তা করেন, ফলে বাংলাদেশ থেকে কিন্তু আবার আমেরিকার দূরত্ব 8100 মাইল দূরে, বুঝতে পারছি? এই যে বাংলাদেশ থেকে যে 8100 মাইল দূরে, এখন বাংলাদেশ যদি এইখানে ধরেন কোনোভাবে এমন কোন শক্তি দ্বারা আক্রান্ত হয়, আমেরিকা কিন্তু 8100 মাইল দূর থেকে এসে আমাকে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না, ওই যে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী। ফলে আমাকেও এই বাস্তবতাটা গ্রহণ করতে হবে যে আমার প্রতিবেশীকে কে আমাকে সুরক্ষা দিতে হবে, কে আসলে আমার জন্য কাজ করতে পারবে। আমি ইলুশনে ভুগে একজনের উপর ভরসা করলাম, কিন্তু বাস্তবে আমেরিকা যার বলে না, আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু প্রয়োজন হয় না, বাস্তবে আমেরিকা আসলে কারোর পক্ষেই দাঁড়ায় না, আমেরিকা দিন শেষে তার পক্ষে দাঁড়ায়, এবং এই যুদ্ধটা তার মানে ইরানের যুদ্ধটা তার সর্বশেষ প্রমাণ এবং জ্বলন্ত প্রমাণ। সো আমাকে এই জায়গাটাতে ঝুঁকি নিয়ে থাকতে হবে। ঝুঁকি নিয়ে যদি আমি থাকতে পারি এবং চায়নার সাথে যদি ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করি, আমি মনে করি যে চায়নাই এই সুযোগটা আমাদেরকে তৈরি করে দেবে এবং এই প্রতিরক্ষার এই রাস্তাটা চায়নাই বের করে দেবে। অনুষ্ঠানের একেবারে সব শেষে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমরা কি এই প্রস্তাবটাকে রাজনৈতিক কার্ড হিসেবে নিচ্ছি, নাকি প্রকৃত অর্থেই আমরা এটা চাচ্ছি? দেখেন, এটা আমরা কার্ডও চাই, আবার প্রকৃত অর্থও চাই। কার্ড চাই কি কারণে, আমি এটা আগের আলোচনায় আমি কিছুটা বলেছিলাম, কারণ ওই যে বললাম যে আমার হাতে তো কোনো কার্ড নাই। আজকে ইন্ডিয়া পানি দেয় না, একতরফা ইন্ডিয়া ঠেলে দিচ্ছে বাংলাদেশকে, পুশিং করছে, ইন্ডিয়া সীমান্তে গুলি করছে, এত কিছু করছে, কারণটা কি? মিয়ানমারের মতো দেশ, ইভেন আরাকান আর্মির মতো একটা অপ্রচলিত শক্তি, সেও বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না। আমাদের পর্যটক জাহাজগুলোতে গুলি করতেছে, সে আমাদের জেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে, সে আমাদের কৃষকদেরকে, আমরা কিছুই করতে পারি, আমরা শুধু মাঝে মাঝে ডেকে একটু প্রতিবাদ করছি। কারণটা কি? সবাই বাংলাদেশের দুর্বলতার জায়গাটা তারা দেখতে পেয়েছে। হ্যাঁ, সবার কাছে পরিষ্কার। তো এই যে দুর্বলতার জায়গাটা কি, আমার হাতে কোনো, একটা হলো যে আমার প্রতিরক্ষা সক্ষমতা নাই, দুই হলো যে আমেরিকাকে বলবো যে আমাকে পানি দিতে হবে, যেমন চায়না বলছে
পাকিস্তান বলছে পানি না দিলে আমি তোমাকে ওখানে বোমা মেরে ভেঙে ফেলবো। আমার হাতে যদি এই ধরনের সক্ষমতা থাকতো যে আমি ফারাক্কা ভেঙে ফেলতে পারি, তাহলে এই ফারাক্কাটা কিন্তু ওইভাবে সে করতো না, আমার সাথে আলোচনা না করে একতরফা চালু করতো না। পাকিস্তান আমলে চালু করতে পারে না, ফারাক্কা চালু হয়েছে মানে 61-62 সালের দিকে। তো তাকে অপেক্ষা করতে হয়েছে চালু করার জন্য 1975 সাল পর্যন্ত, কারণ বাংলাদেশ হয়েছে, কারণ পাকিস্তানকে সে ওইটা পাকিস্তানের কাছে ওই সাহসটা পায় নাই। তো সেই জায়গা থেকে আমার কিন্তু কার্ড এবং বার্গেনিং এজেন্ট তৈরি করতে হবে। আমার এখানে যখন চায় না ওইভাবেই থাকবে। ধরেন কথার কথা আমি যদি বলি, এখন তারা বলছে যে মানে নর্থ বেঙ্গলটাকে তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তাদের চিকেন নেকটা প্রশস্ত করতে চায়। কিন্তু এখানে যদি আমি আমার নর্থ বেঙ্গলে যদি আমি একটা চাইনিজ ইকোনমিক জোন বসিয়ে দিই, অর্থাৎ রংপুর বিভাগের মধ্যে যদি আমি একটা চাইনিজ ইকোনমিক জোন বসিয়ে দিই, তখন কিন্তু সে এইটা বিচ্ছিন্ন করে নিতে পারবে না। কাজে এই যে একটা কার্ড তৈরি করা, এই কার্ডটা আমার দরকার, সেটা আমেরিকার জন্য, সেটা মানে ইন্ডিয়ার জন্য, ইভেন তো চায়নার সাথেও। আমার এখানে যখন চাইনিজ বিপুল বিনিয়োগ থাকবে, অটোমেটিক্যালি আমার একটা বার্গেনিং তৈরি হবে। সেটা হলো একটা ব্যাপার। এখানে আমার সে যখন একটা দেশ যখন বিনিয়োগ করে, সে কি চায়, সে দেশে মানে স্থিতিশীলতা চায়। চাইনিজ এখানে বিলিয়ন ডলার যদি চায়না বিনিয়োগ করে, এখানে অস্থিরতা, পলিটিক্যাল অস্থিরতা হয়ে এই তাদের বিনিয়োগটাকে ধ্বংস হোক, এটা নিশ্চয়ই তারা চাইবে না। এটা হলো একটা জিনিস, নিশ্চয়ই এটা আমার কার্ড তৈরি করবে। দুই, যে আমি এটা চাই বাস্তবিক অর্থে, এক, এটা থাকলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। এটা থাকলে আমার যে এখন প্রধান যে বিষয়টা হচ্ছে, সেটা হলো যে আমার একটা বিপুল পরিমাণ জনশক্তি আছে, তরুণ সমাজ, এদেরকে চাকরি নাই, এরা বেকার, এদের কর্মসংস্থান নাই, এরা সেই প্রতি বছর ইউনিভার্সিটি থেকে বিপুল পরিমাণ লোক তৈরি হচ্ছে, কিন্তু তারা কাজ পাচ্ছে না। একটা ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা মাস্টার্স পাশ করা একটা ছেলে বিভিন্ন অফিসে যান, আপনি পিয়নের চাকরি করছে, টি বয় হিসেবে কাজ করছে। তো এটা তার করার কথা না, কারণ কি তার কর্মসংস্থান নাই, বাধ্য এসে করছে। তো রিক্সা মানে এখানে উবার পাঠাও বাইক চালাচ্ছে, মাস্টার্স পাশ করা ছেলে, কারণ তার হাতে চাকরি নেই। তো সেই জায়গাতে কিন্তু আমি যদি চাইনিজ এই বিনিয়োগটা আনতে পারি, তাহলে এই মানে এটা আনতে পারি যে অর্থনৈতিক কর্মকাণ্ড হবে এবং যে বিনিয়োগটা হবে, সেই বিনিয়োগের ফলে আমার এখানে বিপুল কর্মসংস্থান তৈরি হবে, আমার বেকারত্ব সমস্যার সমাধান হবে, এবং আমি বিশ্ব বাণিজ্যে অনেক পণ্য দিতে পারবো। এবং আমাদের বিদ্যমান যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলো আমরা যখন সহজে আমরা চায়না থেকে পণ্যগুলো, কাঁচামাল বা অন্যান্য জিনিস, মেশিনারিজগুলো আনতে পারবো, স্বাভাবিকভাবে এখানকে আমার উৎপাদন কস্টগুলো কমে যাবে। ফলে বাস্তবিক অর্থেও আমরা এটা চাই যে এই জিনিসটা হোক। এটা যে কেউ চাইলেই সে মানে লুফে নেবে এই ধরনের অফার। আমি না নিলে চায়না পড়ে থাকবে না। চায়না মিয়ানমারে যেমন করেছে, পাকিস্তানে করেছে, হয়তো আরো অন্য জায়গায় করবে, কিন্তু আমি আমার সুযোগ নষ্ট করবো যেভাবে সোনা দিয়ে হারিয়েছি। কাজে আমি বাংলাদেশ সরকার যারা আছেন, বাংলাদেশের যারা কর্তৃপক্ষ আছেন, বাংলাদেশের যারা নিরাপত্তা, ভূরাজনীতি, ডিফেন্স ডিপ্লোমেসি যারা দেখেন, সবার কাছে আহ্বান যে বাংলাদেশের সামনে চায়না একটা মানে সুযোগের স্বর্ণদুয়ার খুলে দিয়েছে, যেই সুযোগ দিয়ে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান অবশ্যই করতে পারবো যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। স্বাভাবিকভাবে এবং পাশাপাশি আমাদের অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে সমৃদ্ধির খুবই উচ্চ একটা স্বপ্নে নিয়ে যেতে পারবো এই সুযোগটাকে ব্যবহার করে। এই সুযোগটা যেন অতীতে সোনা দেওয়ার মতো করে আমরা অবহেলায় বা হেলায় না হারাই, সেটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব পলাশ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শেষ করছি আমাদের এই প্রোগ্রাম। সবশেষে যেটা বলতে চাই, বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোর শুধু একটি সড়ক বা বাণিজ্যিক সংযোগ নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, অর্থনীতি এবং রোহিঙ্গা সংকটের সঙ্গেও গভীরভাবে জড়িত। সুযোগ যেমন আছে, রয়েছে নানা চ্যালেঞ্জ। দৈনিক ইনকিলাব ডিজিটালের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।